তুমি কি জানো ধনী লোকেরা ঋণ ব্যবহার করে আরও ধনী হয়ে ওঠে? তোমার হয়তো মনে হতে পারে ঋণ খুব খারাপ জিনিস, কিন্তু সম্পদের দুনিয়ায় ঋণ অত্যন্ত শক্তিশালী মাধ্যম। শুনতে অদ্ভুত লাগে, তাই না? প্রথমে ঋণ কি তা জানা যাক। ঋণ হলো যখন তুমি টাকা ধার নাও। আমাদের বাবা মায়েরা প্রায়শই বলেন টাকা ধার নেওয়া খুব খারাপ জিনিস, কিন্তু কোটিপতিদের বেলায় এটা প্রযোজ্য নয়। কেন? কারণ ঋণ দুই ধরনের হয়ে থাকে। উত্তম ঋণ হলো যখন তুমি কোনো কিছু কিনতে টাকা ধার নাও এবং এটা তোমার টাকাকে বহুগুণে বাড়িয়ে তোলে। কল্পনা করো, তুমি ঋণ নিয়ে এমন সম্পদ ক্রয় করলে যা থেকে প্রতি মাসে তুমি নির্দিষ্ট পরিমাণে ভাড়া পেতে থাকলে। এবং রয়েছে মন্দ ঋণ, আর তা হলো যখন তুমি কোনো কিছু কিনতে টাকা ধার নাও যা তোমার টাকা বৃদ্ধি করে না। যেমন লেটেস্ট কোনো স্মার্টফোন কিনতে ক্রেডিট কার্ডের ব্যবহার। এটাও চলনসই কাজ, কিন্তু এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টকে ফুলে ভেবে উঠতে সাহায্য করবে না। সহজ ভাষায়, ধনী লোকেরা উত্তম ঋণ ব্যবহার করে যা তাদের আরও বেশি টাকা উপার্জনে সাহায্য করে। তাদের নিজেদের টাকা ব্যবহারের পরিবর্তে তারা টাকা ঋণ হিসেবে নেয় এবং আরও বেশি টাকা উৎপাদন করে মুনাফা করতে বিভিন্ন খাতে বিনিয়োগ করে, যেমন রিয়েল এস্টেট, স্টকস বা বিভিন্ন ব্যবসায়। তারা এ ব্যাপারে নিশ্চিত হয়ে নেয় যে এসব বিনিয়োগ থেকে তাদের মাসিক আয় যেন ঋণ পরিশোধের তুলনায় বেশি হয়, যা তাদের গ্যাটের করে খরচ না করে অতিরিক্ত টাকা উপার্জনে সাহায্য করে। সেই সাথে ধনী লোকেরা অনেক বেশি টাকা ট্যাক্স দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যেহেতু ঋণকে উপার্জন হিসেবে গণ্য করা হয় না এবং যেহেতু তোমাকে এখনও ঋণের উপর সুদ পরিশোধ করতে হচ্ছে, সুতরাং এটা ট্যাক্স নয়। এটা এক ধরনের কর পরিহার যা কিনা বৈধ এবং এটি তোমাকে করের পরিমাণ হ্রাস করতে সাহায্য করে এবং করের বোঝা কমায়। এটা মনে রাখা জরুরি যে কর পরিহার বৈধ এবং এটি কর ফাঁকি এবং কর জালিয়াতি থেকে আলাদা বিষয়। তো এই উত্তম ঋণ আসলে কীভাবে কাজ করে? প্রথমটি হলো রিয়েল এস্টেট কৌশল। ধনী লোকেরা রিয়েল এস্টেট পছন্দ করে, বিশেষ করে এই ধনী লোকগুলো। তারা যা ব্যবহার করে তাকে বন্ধক বলা হয়, আর তা হলো বাড়ি কিনতে বিশাল ঋণ। উদাহরণ হিসেবে ডোনাল্ড ব্রেনকে ধরা যাক। সে বন্ধকের মাধ্যমে একটা বাড়ি কিনলো এবং বাড়িটি ভাড়া দিয়ে দিল। যদি বাড়িটির দাম হয় 2 লক্ষ টাকা, সে হয়তো ব্যাংক থেকে বছর প্রতি 5% সুদে 2 লক্ষ টাকা বন্ধকি ঋণ নেবে, অর্থাৎ মাসিক 1350 টাকা ঋণ পরিশোধ। অতঃপর সে বাড়িটি মাসিক 1500 টাকায় ভাড়া দিয়ে দিল। ভাড়াটিয়ারা ভাড়া প্রদান করবে, যা পরোক্ষভাবে বন্ধকি ঋণ পরিশোধ করবে। তারপরও সে মাসিক 150 টাকা মুনাফা করবে। বন্ধকি ঋণ সম্পূর্ণ পরিশোধ হবার পর প্রতি মাসে সে ভাড়ার পুরো 1500 টাকাটাই মুনাফা হিসেবে পাবে। নিজের একটা পয়সাও খরচ না করে পুরোটা ইনকাম। বাড়ির বাজার মূল্য বৃদ্ধির সাথে সাথে সে আরও বেশি উপার্জন করতে থাকবে। দ্বিতীয়টি হলো বিনিয়োগ কৌশল। একজন ধনী ব্যক্তি টাকার ঋণ নেয় 7% সুদে এবং এটা এমন খাতে বিনিয়োগ করে যেখান থেকে সে 15% মুনাফা করতে পারবে। উদাহরণস্বরূপ, যদি সে 1 লক্ষ টাকা 7% সুদে ঋণ নেয়, তাকে প্রতি বছর 7,000 টাকা পরিশোধ করতে হবে। যদি তার বিনিয়োগ তাকে 15% মুনাফা দিতে পারে, উক্ত 1 লক্ষ টাকায় সে 15,000 টাকা মুনাফা করতে পারবে। সুদ পরিশোধের 7,000 টাকা কেটে নেবার পর সে 8,000 টাকা মুনাফা করবে। এমনকি ট্যাক্স ও অন্যান্য খরচ পরিশোধের পরও তার মুনাফা থাকবে। তৃতীয়টি হলো ক্রয় করো, ধার নাও, মারা যাও কৌশল। শুনতে অন্যরকম লাগে, তাই না? এটা যেভাবে ঘটে, প্রথম ধাপ, একজন ধনী ব্যক্তি আরও টাকা উপার্জন করতে চায়, তাই সে 1 লক্ষ টাকা সমমূল্যের সম্পদে মূলধন খাটালো যার বাজার মূল্য দ্রুতই বৃদ্ধি পাবে, যেমন স্টকস বা রিয়েল এস্টেট। দ্বিতীয় ধাপ, যখন তার টাকা দরকার, ওইসব সম্পদ বিক্রির পরিবর্তে, যা কিনা ট্যাক্স পরিশোধকে বাধ্যতামূলক করত, সে 20,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিতে পারে। ফলে ট্যাক্স দেওয়া থেকে সে বেঁচে যাবে, কারণ ধার নেওয়া টাকা ট্যাক্সের আওতাভুক্ত নয়। তৃতীয় ধাপ, ধরা যাক উক্ত 1 লক্ষ টাকা মূল্যের সম্পদ মূল্যবৃদ্ধি পেয়ে 1.5 লক্ষ টাকা হয়ে গেল, অর্থাৎ 50,000 টাকা মুনাফা। যখন উক্ত ধনী ব্যক্তি মারা যাবে, তার সন্তান এই 1.5 লক্ষ টাকা সমমূল্যের সম্পদের অধিকারী হবে। ট্যাক্সের আইন অনুযায়ী তার সন্তানকে তার বাবার বেঁচে থাকাকালীন সময়ে বৃদ্ধি পাওয়া ওই 50,000 টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ সে 50,000 টাকার উপর ট্যাক্স পরিশোধ থেকে বেঁচে গেল। যদি তার সন্তান পরবর্তীতে উক্ত সম্পদ বিক্রি করতে চায়, যখন সম্পদের ভ্যালু আরও বৃদ্ধি পেয়ে 1,60,000 টাকা হয়ে যাবে, তাকে শুধুমাত্র 10,000 টাকা মূল্য বৃদ্ধির উপর ট্যাক্স পরিশোধ করতে হবে, যেহেতু বাকি টাকাটা সে উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। এটা অনেকটা একচেটিয়া বাজারে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়ার মতো। চতুর্থটি হলো লেভারেজড বাই আউট কৌশল। এটা যেভাবে কাজ করে, প্রথম ধাপ, ধনী ব্যক্তি এমন কোম্পানি খুঁজে বের করে যার মধ্যে সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপ,
সে বিশাল অঙ্কের টাকা ঋণ নেয় উক্ত কোম্পানি কিনতে, যাকে বলে লেভারেজড বাই আউট। তৃতীয় ধাপ, সেই কোম্পানির মুনাফার বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যায়। কোম্পানি যা মুনাফা লাভ করে তা ঋণ পরিশোধে ব্যয় করা হয়। চতুর্থ ধাপ, যখন কোম্পানি মোটামুটি অবস্থানে পৌঁছায় এবং এর ঋণ পরিশোধ করা হয়ে যায়, তখন সে আরও চড়া দামে কোম্পানিটি বিক্রি করে দেয়, তার চাইতে বেশি মূল্যে যা সে খরচ করেছিল, আর এভাবেই সে মুনাফা করে। এখন তুমি হয়তো ভাবছো, ধনী লোকেরা কেন ঋণ নেয় যেখানে তারা চাইলে নিজেদের টাকা ব্যবহার করতে পারে? আসলে যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, তাদেরকে ঋণের উপর ট্যাক্স দিতে হয় না, সেই সাথে তাদেরকে নিজেদের টাকা ব্যবহার করতে হয় না টাকা উপার্জন করতে। এটা অনেকটা বিনামূল্যে অর্থের সাগরে ডুব দেওয়ার মতো। কিন্তু ঋণের প্রয়োগ মোটেও ছেলেখেলা নয়, এখানে ঝুঁকি রয়েছে। যদি ক্রয়কৃত বাড়ির বাজার মূল্য হ্রাস পায় বা ব্যবসা ভালো না চলে, তারা অর্থ হারাতে পারে এবং ঋণ পরিশোধ করতে রীতিমতো সংগ্রাম করা লাগতে পারে। সেজন্যই ধনী লোকেরা তাদের বিনিয়োগকে চারিদিকে ছড়িয়ে দেয় ও নিশ্চিত হয়ে নেয় যে তারা যে ঋণ গ্রহণ করছে সে সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। বাস্তব জীবনের উদাহরণ, বিখ্যাত একটি দৃষ্টান্ত হলো ইলন মাস্ক। হ্যাঁ, এই আফ্রিকান লোকটি বিশ্বের প্রতাপশালী ধনীদের একজন, তবু তার কাছে যৎসামান্য নগদ অর্থ রয়েছে। বিশেষজ্ঞগণ সর্বদা বলে থাকেন, তোমার টাকাকে সর্বদা ব্যাংকে অলসভাবে বসিয়ে না রেখে বরং এটাকে বিনিয়োগ করো আরও বেশি টাকা উপার্জন করতে। ইলন মাস্ক এটিকে গুরুত্বের সাথে গ্রহণ করেছে। তার বেশিরভাগ সম্পদ তার কোম্পানির স্টকে খাটানো, যেমন টেসলা ও স্পেস এক্স, নগদ অর্থে নয়। স্টক সম্পর্কে হালকা ধারণা নিতে এটা দেখতে পারো। এমনকি সে এটা স্বীকার করেছে যে সে তার দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। এখন তুমি ভাবতে পারো, ইলন মাস্ক কেন তার স্টক বিক্রি করে নগদ অর্থ লাভ করছে না? যেমনটি পূর্বে বলেছি, ইলন মাস্ক চায় তার অর্থ আপন গতিতে চলুক। স্টক বিক্রি করা মানেই তার জন্য আর উপার্জনের পথ খোলা রইল না এবং সে তার কোম্পানিতে কর্তৃত্ব হারালো। একটা মজার কাহিনী জানা যাক। কিন্তু ভদ্রলোকের দুশ্চিন্তা যে অমূলক নয় তা নিম্নোক্ত নিউজগুলো দেখলে আমরা বুঝতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমাধানের পথ কী?